ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন। আমরা জানি আমাদের পৃথিবীর বয়স 450 কোটি বছর, আর মানব সভ্যতার মাত্র 1,40,000 বছর। আর এই পুরো সময়টাকে যদি আমরা 24 ঘন্টা বা একদিনে ভাবি, তাহলে মানুষ এসেছে কিন্তু মাত্র 3 সেকেন্ড আগে। আর এই 3 সেকেন্ডে আমরা আমাদের আশপাশের পরিবেশটাকে যে জায়গায় নিয়ে গেছি, তাতে ভাবতে অবাক লাগে যে মানুষ কি সত্যিই সবচেয়ে বুদ্ধিমান জীব? আমাদের বুদ্ধিমত্তার উৎকর্ষতা, আমাদের প্রযুক্তির কলাকৌশলের বিকাশ যখন আমাদের মহাবিশ্বের গ্রহান্তরে নিয়ে যাচ্ছে, তখন আরেকদিকে আমরা কিন্তু আমাদের এই একমাত্র গ্রহটাকে, আমাদের এই বাসস্থানটাকে বাসযোগ্য রাখতে পারছি না। মহাবিশ্বের এই একমাত্র জীবন্ত গ্রহে শ্বাস নেওয়ার নির্মল বাতাস, বিশুদ্ধ জল, খাবার, বাসস্থান সবই আমাদের প্রকৃতিমাই দিয়েছিল। কিন্তু মাত্রাতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটাতে সেই প্রাকৃতিক সম্পদকে, প্রকৃতি পরিবেশকেই আমরা ধ্বংস করে চলেছি অবিরত। মাটি, জল, আকাশ, বাতাস দূষিত করে, যথেচ্ছ বনভূমি ধ্বংস করে, অন্যান্য জীবদের বিলুপ্ত করে, গোটা জীবজগতের ভারসাম্য নষ্ট করে নিজেদের অস্তিত্বকেই চরম সংকটের মুখে এনে দাঁড় করিয়েছি মাত্র এই 3 সেকেন্ডেই। অপরিকল্পিত নগরায়ন, উন্নয়ন থেকে পরিবহন বাদ যায়নি কোনো কিছুই। পৃথিবীর 3 ভাগ যে জলভাগ, সাগর মহাসাগরগুলো ট্যাঙ্কারের তেল থেকে বর্জ্য রাসায়নিক সর্বত্র ছড়িয়ে গেছে এবং নষ্ট করেছে সমুদ্রের জীবজগৎকে। সারা পৃথিবীর সামুদ্রিক জীবজগতের প্রায় 60% আজ এই মানুষের সৃষ্ট দূষণে বিপন্ন। বাতাস হয়ে উঠেছে বিষময়, বড় বড় শহর, শিল্পাঞ্চলগুলো ধোঁয়াশায় দমবন্ধ। অধিকাংশ মানুষ শ্বাসকষ্ট বা শ্বাসজনিত সমস্যায় ভুগছেন। পৃথিবীর অর্ধেক মানুষ কি অবস্থায় রয়েছে দেখে নাও। চরম দারিদ্র, অস্বাস্থ্যকর পরিবেশ, বজ্র আবর্জনা, সন্ত্রাস, দাঙ্গা, অপুষ্টি, যুদ্ধবিধ্বস্ত, জর্জরিত। এমনকি বিশুদ্ধ পানীয় জলের সংস্থানটুকুও না পেয়ে মৃতপ্রায় বহু শিশু। দুর্ঘটনা, বিশৃঙ্খলা, বিস্ফোরণের মতো মানুষের তৈরি দুর্যোগের পাশাপাশি ভয়ঙ্কর ভূমিকম্প, দাবানল, বিধ্বংসী ঘূর্ণিঝড়, সুনামি, জলোচ্ছ্বাস, দীর্ঘ খরা বা ভয়াবহ বন্যা, নিমজ্জনের মতো প্রাকৃতিক দুর্যোগে, বিপর্যয়ে পৃথিবীর পরিবেশ আজ বিধ্বস্ত। পরিবেশ অবনমনের অন্যতম কারণ ও প্রক্রিয়া হল গ্রিনহাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন। আমাদের বায়ুমণ্ডলে থাকা জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সিএফসি, মিথেন, এই গ্রিনহাউস গ্যাসগুলো সূর্যরশ্মিকে আসতে দেয়, কিন্তু ফিরে যেতে বাধা দেয়, ঠিক গ্রিনহাউসের কাঁচের দেওয়ালের মতো। পরিবেশে যত বেশি গ্রিনহাউস গ্যাসগুলো বাড়তে থাকছে, তত বেশি পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। শিল্প বিপ্লবের পর জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, খনিজ তেলের ব্যবহার বেড়ে যাওয়ার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে অনেক বেশি হারে। বিগত 33 লক্ষ বছরেও পৃথিবীর জলবায়ুর ইতিহাসে এতটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল না। বিশ্ব জলবায়ু পরিবর্তন আমাদের বায়ুমণ্ডল, আবহাওয়ার সাথে সাথে আমাদের খাদ্য ও স্বাস্থ্যকেও খারাপভাবে প্রভাবিত করছে। গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বরফের চাদর গলছে, আর এই অতিরিক্ত জল সমুদ্রের জলতল বাড়িয়ে উপকূলের নিচু অঞ্চলগুলোকে প্লাবিত করছে। অতিরিক্ত উষ্ণতা আবহাওয়াকেও দুর্যোগপূর্ণ করে তুলছে। একদিকে যেমন বিধ্বংসী ঝড়, বন্যা, তুষারপাত বাড়ছে, অন্যদিকে বাড়ছে দীর্ঘ খরা এবং মরুভূমির বিস্তার। এই পরিবর্তিত পরিস্থিতিতে ফসল উৎপাদন, পশুপালন ক্ষতিগ্রস্ত হচ্ছে সবকিছুই।
বিশ্ব উষ্ণায়ন সরাসরি আমাদের জীবন, জীবিকা, বাসস্থান, পারিপার্শ্বিক সবকিছুকেই চ্যালেঞ্জের মুখে ফেলছে। বড় বড় শহরে এর ফলে ধোঁয়াশার পরিমাণ ক্ষতিকর মাত্রায় পৌঁছে যাচ্ছে, যা থেকে শ্বাসকষ্ট, অ্যাজমা, হার্টের অসুখ, ফুসফুসের ক্যান্সার বেড়ে যাচ্ছে অনেক বেশি হারে। কিন্তু এই অতিমাত্রা জলবায়ুর পরিবর্তন যদি আমাদের কাজকর্মের ফলেই হয়ে থাকে, তাহলে আমরাই পারি একে নিয়ন্ত্রণ করতে। আমরা যদি বেশি করে পূরণশীল শক্তি উৎস যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ব্যবহার করি এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানো বন্ধ করি, তাহলে পরিবেশের এই অবনমন এখনো আমরা কিছুটা হলেও আটকাতে পারি। আচ্ছা, এবার একটা সহজ পরীক্ষার মাধ্যমে তোমরা বাড়িতেও করে দেখতে পারো যে পরিবেশে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলে তার প্রভাব জীবজগতের উপর কিভাবে পড়ে। এখানে দেখো দুটো টেরারিয়াম রাখা হয়েছে, একটাতে স্বাভাবিকভাবে উদ্ভিদের বিকাশ আমরা দেখতে পাচ্ছি, আর এটাতে খাবার সোডা এবং ভিনিগার যুক্ত করে একটা ছোট পাত্রে রাখা হয়েছে। দেখবে একদিন পরেই এর প্রভাবটা সরাসরি বোঝা যাবে যে এখানে থাকা গাছগুলো হলুদ হয়ে গেছে, প্রাণহীন, নির্জীব হয়ে গেছে। পৃথিবীর বায়ুমণ্ডলের 6টি স্তরের দ্বিতীয়টি হল স্ট্র্যাটোস্ফিয়ার, আর এর নিচের 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় রয়েছে ওজোন স্তর। 3টি অক্সিজেন নিয়ে একটি ওজোন অণু গঠিত হয়। বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস হলেও বিশিষ্ট ভূমিকা পালন করে এটি আমাদের প্রকৃতিতে এবং জীবজগতে। ওজোন পৃথিবীর সানস্ক্রিনের মতো কাজ করে। সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রায় 98% শুষে নিয়ে পৃথিবীকে সুরক্ষিত রাখে। কিন্তু এই ওজোন স্তর আমাদের কাজকর্মে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি হল প্রধান ওজোন ধ্বংসকারী একটি রাসায়নিক। এটি কার্বন, ক্লোরিন ও ফ্লোরিন দ্বারা গঠিত। রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ, এসি, বিভিন্ন রকমের স্প্রে ক্যান এবং কিছু প্লাস্টিকের এটি ব্যবহৃত হয়। অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এলে সিএফসি ভেঙে ক্লোরিন অণু মুক্ত হয় এবং ওজোন অণুর সাথে বিক্রিয়া করে ওজোন অণুকে ভেঙে দেয়। বায়ুমণ্ডলে যেসব অঞ্চলে এই ওজোন স্তর বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে ওজোন হোল বলে। পৃথিবীর 2 মেরু অঞ্চলে এই স্তর সবচেয়ে বেশি পাতলা। বিশেষ করে অ্যান্টার্কটিকার উপরে এই স্তর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা পর্যবেক্ষণে আসে 1980-র দশকে। এই অঞ্চলের অতি শীতল আবহাওয়াই ওজোন অণু ভাঙার প্রক্রিয়াকে আরো বাড়িয়ে দেয়। বর্তমানে বায়ুমণ্ডলে থাকা 90% সিএফসি মুষ্টিমেয় কতগুলি শিল্পোন্নত দেশ থেকে এসেছে। 1989 সালে মন্ট্রিল চুক্তির মাধ্যমে ওজোন স্তর রক্ষার পদক্ষেপ করা হয় এবং এরপর থেকে বাতাসে সিএফসি এর পরিমাণ কমার সঙ্গে সঙ্গে ওজোন হোলেরও আকার ধীরে ধীরে কমতে দেখা যাচ্ছে। প্লাস্টিক সর্বত্র, জলে, স্থলে, বাতাসে, আমাদের আশপাশের পরিবেশ থেকে গোটা পৃথিবীটা আমরা ভরে ফেলেছি ব্যবহৃত পরিত্যক্ত প্লাস্টিক আবর্জনায়। 8 বিলিয়ন মেট্রিক টন প্রতি বছর হিসাবে প্রতি মিনিটে প্রায় 1 ট্রাক পরিমাণ এই প্লাস্টিক অবশেষে পৌঁছে যাচ্ছে সমুদ্রে। কিছু মিশছে জলে, কিছু ভাসছে এবং এক একটা জায়গায় এক একটা অঞ্চলে জড়ো হচ্ছে। প্রচুর সামুদ্রিক জীব মারা পড়ছে। কিছু পৌঁছে যাচ্ছে সমুদ্রের তলদেশে। হাজার হাজার বছরেও এর ধ্বংস নেই। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মাইক্রোপ্লাস্টিক চলে আসছে আমাদের পানীয় জলে, খাবারে, বাতাসে, সর্বত্র। শুধুমাত্র গত 1 দশকেই যত প্লাস্টিক উৎপাদন হয়েছে গোটা সভ্যতার ইতিহাসে তা হয়নি। কিন্তু এগুলোর কি করতে পারি আমরা? পুনর্ব্যবহার, রিসাইকেল, বড়জোর 9% ক্ষেত্রেই তা সম্ভব। বাকিটা পরিবেশকে দূষিত করেই চলবে। আমরা বিকল্প বায়োডিগ্রেডেবল অর্থাৎ প্রাকৃতিকভাবে নষ্ট হতে পারবে এরকম কাপড়, কাগজ, পাট অথবা জৈব প্লাস্টিক ব্যবহার করতে পারি। ব্যবহৃত প্লাস্টিক বাড়ি, রাস্তাঘাটে ব্যবহার করতে পারি। আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক একেবারে বন্ধ করে দিতে পারি।
কিন্তু সামুদ্রিক দূষণের অনেকগুলো উৎস আছে। শিল্প, কৃষি, শহরাঞ্চলের বর্জ্য মিশে তৈরি করছে শৈবালের আচ্ছাদন, যা সমুদ্রের বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। ক্রমাগত দূষণে পৃথিবীর প্রায় 400টি অঞ্চল এরকম ডেড জোনে পরিণত হয়েছে। পরিবেশ নিয়ে আন্দোলন, পরিবেশ নিয়ে সম্মেলন এ কিন্তু সারা পৃথিবীব্যাপী অনেক বছর ধরে হয়ে চলেছে। প্রথম বিশ্ব সম্মেলন বা আর্থ সামিট ব্রাজিলের রিও ডি জেনেরোতে 1992 সালে হয়। তারপর থেকে সারা পৃথিবীব্যাপী এই আন্দোলন এবং বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় এই আন্দোলনের শরিক হয়েছে সারা পৃথিবী জুড়ে বহু মানুষ। তোমরা তোমাদের কাছাকাছি বয়সের দুজনের সঙ্গে আলাপ করে নাও। সুইডেনের গ্রেটা থুনবার্গ এবং আমাদের ভারতের মণিপুরের লাইসি প্রিয়া, এই দুজনও কিন্তু সারা পৃথিবীতে পরিবেশ আন্দোলনের জন্য বিখ্যাত। এবার আমরা দেখিনি যে আমাদের ভারতে বিভিন্ন জায়গায় পরিবেশ আন্দোলন বিভিন্ন ইস্যুতে কিভাবে কোথায় হয়েছে, তার মধ্যে কতগুলো বিশেষ অঞ্চলগুলো। যেমন দেখো কেরালা সাইলেন্ট ভ্যালি, এখানে নর্মদা নদীর উপর যে বাঁধ নির্মাণের জন্য যে আন্দোলন হয়, এখানে সর্দার সরোবর প্রকল্পের জন্য, এবং উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন, সেই কিন্তু সবচেয়ে প্রথম ভারতে প্রায় এই ধরনের পরিবেশ আন্দোলনের সূত্রপাত। এবার আমরা পরিবেশ সংক্রান্ত কতগুলো বা পরিবেশ অবনমন সংক্রান্ত কতগুলো অত্যন্ত প্রচলিত শব্দগুলোকে চিনে নিই। দেখো, প্রথমেই আছে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট। এটা কি? এটা হলো যে আমাদের পৃথিবীর পরিবেশের যে বহন ক্ষমতা রয়েছে, যে ধারণযোগ্যতা রয়েছে, তার উপর আমরা আমাদের প্রাকৃতিক সম্পদের যে ডিমান্ডটা চাপাই। অর্থাৎ এখানে দেখো সারা পৃথিবীতে বিভিন্ন দেশের এই ধরনের সম্পদ ব্যবহার এবং পরিবেশের বহনযোগ্যতার একটা অনুপাত দেখানো হয়েছে। সেই অনুপাতের বিচারে দেখো চীন বা আমেরিকা যুক্তরাষ্ট্র, তাদের কিন্তু অবস্থান অনেক উপরের দিকে। এরপর আমরা চলে আসি কার্বন ফুটপ্রিন্ট, আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয়। সেটা কি? সেটা হলো যে কোনো মানুষ সারাদিনে তার প্রতিদিন দৈনন্দিন জীবনযাপনে যতটা যা কিছু ব্যবহার করে, তার ফলে যতটা কার্বন সে বায়ুমণ্ডলে যুক্ত করে, সেটাই হলো তার কার্বন ফুটপ্রিন্ট। এটা যতটা সম্ভব কমানোর চেষ্টা করা আমাদের আগামী দিনে অত্যন্ত একেবারে অপরিহার্য হয়ে পড়বে। এবার দেখো, এই সমস্ত কিছুর একটা সমাধান হতে পারে যে পৃথিবীতে তো উন্নয়নের কাজ চালাতেই হবে। বিভিন্ন রকমের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার যে অবধারিত প্রভাব, খারাপ প্রভাব পরিবেশের উপর পড়ে, সেটাকে কিন্তু আমরা এইভাবে সমাধান করতে পারি। অর্থাৎ স্থিতিশীল বা ধারণশীল উন্নয়ন, অর্থাৎ পরিবেশের আজকের আমাদের ক্ষতি না করে আজকের চাহিদা মেটানো এবং ভবিষ্যতের চাহিদা মেটানোটাও নিশ্চিত করে রাখা। এরপর চলে আসি হোমিওস্টেসিস। এটা হলো পরিবেশের একটা স্বতঃনিয়ন্ত্রিত প্রক্রিয়া। বিভিন্ন ভৌত এবং জৈব প্রক্রিয়াগুলো পরিবেশে এমনভাবে কাজ করে যে কিছুটা পরিমাণে ক্ষতি কিন্তু পরিবেশ নিজেই সামলে নিতে পারে। সারা পৃথিবী জুড়েই বর্তমানে রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পদের ব্যবহার ক্রমশ বাড়ছে, কারণ এটাই জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ অবনমনের সংকটকে মোকাবিলা করতে পারে। বায়ুশক্তি, সৌরশক্তি, জলবিদ্যুৎ, ভূতাপ শক্তি, বায়োমাস, এগুলো পরিবেশ দূষণ তো করে না, অথচ ভরসাযোগ্য শক্তির উৎস হতে পারে, কারণ এগুলো বেশিরভাগই অফুরন্ত এবং পূরণশীল। একবার এর পরিকাঠামো তৈরি করতে পারলে পরবর্তী খরচ আর প্রায় লাগে না বললেই চলে। এ কারণেই পূরণশীল শক্তি সম্পদের দাম কিন্তু দীর্ঘ সময় ধরে একই থাকে। তবে অবধারিতভাবে এরও কিছু সমস্যা আছে, যেমন কয়লা, পেট্রোলিয়ামের মতো এগুলো থেকে একই পরিমাণ শক্তি অবিচ্ছিন্নভাবে পাওয়া দুষ্কর। জলবিদ্যুতের জন্য জলাধার বানালে পরিবেশের জীবজগতের কিছু ক্ষতি তো অবধারিত। আবার সৌরশক্তি, বায়ুশক্তি যতক্ষণ রোদ অথবা যতক্ষণ জোরে বাতাস বইছে ততক্ষণই পাওয়া যায়। তা সত্ত্বেও এই প্রচলিত অপ্রচলিত রিনিউয়েবল এনার্জিগুলো প্রচলিত জীবাশ্ম জ্বালানির পাশাপাশি বিকল্প হিসেবে ব্যবহার করতেই পারা যায়। এবং প্রযুক্তির আরও উন্নতির সাথে সাথে এই ধরনের শক্তি আরও উৎকৃষ্ট, সহজলভ্য ও আরও কম খরচে বহুল ব্যবহৃত হতে থাকবে, যা আগামী দিনে অ্যান্টি ক্লাইমেট চেঞ্জ রূপে কাজ করবে। বর্তমানে গোটা পৃথিবী আমরা সবাই হয়তো প্রকৃতির একটা নিঃশব্দ বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি।
সবচেয়ে ক্ষতিকর প্রজাতিকে ঘরে আটকে রেখে প্রকৃতি হয়তো সারিয়ে নিচ্ছে নিজের ক্ষত। 2019 সালে আমরা জলবায়ু পরিবর্তন, দূষণ, পরিবেশ অবনমন, জীববৈচিত্র্য বিনাশ এই সবকিছু নিয়ে সংবাদ মাধ্যমে প্রচুর আলোচনা শুনছিলাম। কিভাবে আমরা এই গ্রহকে এবং উদ্ভিদ প্রাণী প্রজাতিকে প্রভাবিত করছি। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি এবং এর ফলে প্রাকৃতিক সম্পদের মাত্রাতিরিক্ত ব্যবহার থেকে দূষণ, অবনমন এই সবকিছুই পৃথিবীর ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। কিন্তু 2020 সালে আমরা কোভিড-19 প্যান্ডেমিকের মুখোমুখি হলাম। প্রাকৃতিক সম্পদ, শক্তি, জ্বালানির ব্যবহার গত 70 বছরে সর্বনিম্ন মাত্রায় নামল। তার সাথে সাথে প্রাণ ফিরে পেল প্রকৃতি। ফাঁকা রাস্তাঘাট, লকডাউন শহর, মুক্ত বাতাসে প্রকৃতির অন্যান্য জীবদের অবাধ বিচরণ দেখা গেল সর্বত্র। এবার দেখে নিই এই অতিমারি পৃথিবীর পরিবেশকে কিভাবে প্রভাবিত করল। চীন, ইউরোপ, আমেরিকা সহ সারা পৃথিবীরই বাতাস ক্রমশ দূষণমুক্ত ও নির্মল হচ্ছে। বন্ধ কলকারখানা, পরিবহনের কারণে জীবাশ্ম জ্বালানির দহন এবং বিশেষ করে পেট্রোলিয়ামের ব্যবহার হঠাৎ কমেছে অনেকটাই। ফলে কমে গেছে বাতাসে গ্রিনহাউস গ্যাসের মাত্রাও। সাময়িকভাবে হলেও 2-3 মাসের এই লকডাউনেই আমাদের চারপাশের পরিবেশের দূষণ মাত্রা প্রায় 30 বছর আগেকার অবস্থায় ফিরে গেছে। যদিও আবার সবকিছু চালু হওয়ার সাথে সাথেই তা আবার আগের মতোই বাড়তে শুরু করেছে। বিশ্ব উষ্ণায়নের হারকে যদি এই দশকে আমরা 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ধরে রাখতে না পারি, তাহলে আমাদের সভ্যতার অস্তিত্বই বিপন্ন হবে। তাই এই সময় একান্তই দরকার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এখনই প্রয়োজনীয় ব্যবস্থা, উপায়, বিকল্পগুলি গ্রহণ করি, প্রয়োগ করি এবং আমাদের জীবনযাপনেও কিছু বদল আনি, আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনি। তাহলে এই এত কিছুর পরে অবধারিতভাবে যে প্রশ্নটা আসছে সেটা হলো যে তাহলে পরিবেশ অবনমনের সমাধানটা কি বা নিয়ন্ত্রণের উপায় কি। চলো দেখে নিই। এখানে দেখো আমি একটা ব্রেন ম্যাপিং দেখিয়েছি। সলিউশন আর্থ, অর্থাৎ আমাদের এই আর্থ ওয়ার্ডটার মধ্যেই সলিউশনগুলো রয়েছে। তো সলিউশন আর্থে কি আছে? ই ফর এনভায়রনমেন্ট, পরিবেশটাকে আমাদের ক্লিন রাখতে হবে এবং আমাদের গ্রিন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যতটা সম্ভব গাছপালা লাগিয়ে তোমাদের আশপাশটাকে সবুজায়ন বাড়াও, কার্বন ডাইঅক্সাইড কমবে, গ্লোবাল ওয়ার্মিং কমে আসবে। সেকেন্ডলি এ ফর অ্যানিমাল, অর্থাৎ আমরা আমাদের একমাত্র প্রজাতি আমরা যেটা বাকি সমস্ত প্রজাতির উপর এইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে অবলুপ্তির দিকে নিয়ে যাচ্ছি। ফলে পরিবেশের বাকি প্রজাতিরও আমাদের মতো একই অধিকার আছে, তাদেরকে অর্থাৎ লাভ, রেসপেক্ট অ্যান্ড প্রোটেক্ট অ্যানিমালস। Third, R. R is for 3 R's, that is reduce, reuse and recycle. তোমরা এতক্ষণ অলরেডি জেনে গেছো যে রিডিউস অর্থাৎ আমাদের কার্বন ফুটপ্রিন্টকে রিডিউস করতে হবে, যতটা সম্ভব কমাতে হবে। রিইউজ, আমরা যতটা সম্ভব আমাদের যে সম্পদ অলরেডি ব্যবহার করে ফেলেছি সেগুলোকে যতটা সম্ভব পুনর্ব্যবহার করা বা সেটাকে রিপারপাস করা, অর্থাৎ এক ধরনের সম্পদকে অন্যরকমভাবে পরিবর্তিত করে অন্য ব্যবহারে লাগানো, যাতে করে আমাদের পরবর্তী যে সম্পদের চাহিদা সেটা অন্তত কমে আসে বা কমাতে পারি। আর রিসাইকেল, রিসাইকেল কি? যে আমাদের যত বর্জ্য পদার্থের যে প্রক্রিয়াকরণ সেটা কিন্তু সঠিকভাবে যাতে করা যায়। তাহলে এই সমস্ত কিছু মিলিয়ে যে জায়গায় পৌঁছবে, তার সাথে সাথে টি ফর ট্রান্সপোর্ট, গ্রিন ট্রান্সপোর্টেশন, অর্থাৎ পরিবেশ বান্ধব যে উপায়গুলো, যে মাধ্যমগুলো ব্যবহার করা যেতে পারে, পাবলিক ট্রান্সপোর্ট বা যেগুলো নন পলিউশন ভেহিকেল যেমন সাইকেল বা ইলেকট্রিক কার, এগুলোকে যত সম্ভব ব্যবহার করা। আর লাস্ট এইচ ফর হিউম্যান অ্যাকশন, অর্থাৎ সামগ্রিক আলোচনার যে নির্যাসটা, অর্থাৎ আমরাই আমাদের কাছেই কিন্তু চাবিকাঠিটা রয়েছে। আমাদের কার্যক্রম বা কার্যকলাপে কিন্তু পারে পরিবেশকে কোন দিকে নিয়ে যাব আমরা। তো এই গেল আমাদের এই সলিউশন। এরপর দেখো এখানে চলে আসি।
আমাদের পরিবেশের যদি ধারণ ক্ষমতা এরকমভাবে একটা কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা আমাদের যে চাহিদা সেটাকে কিন্তু এইভাবে নিয়ে যাচ্ছি। অর্থাৎ বর্তমানে আমরা কিন্তু পরিবেশের ধারণ ক্ষমতার অনেকটা ওপর দিয়ে আমাদের সম্পদ ব্যবহারের যে চাহিদা বা ব্যবহার সেটা কিন্তু যাচ্ছে। তার ফলেই একসময় দেখা যাবে যে পরিবেশের ধারণযোগ্যতাটা এরকম কনস্ট্যান্ট না থেকে সেটাও কমে এলো, আর আমাদের চাহিদা কিন্তু বাড়তেই থাকলো। ফলে এই যে ভারসাম্যহীনতাটা, এটাই কিন্তু পরিবেশ অবনমনের মূল কারণ, এবং যেটা আগামী দিনে আমরা এই বিষয়টাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু এটাও নিয়ন্ত্রিত হবে না। তো এই স্বতঃপ্রণীত প্রক্রিয়া এবং তার যে পুরো আলোচনাটা করা হলো, দেখো এভরি ডে ইজ আর্থ ডে, এবং এখানেও সেভ দ্য প্ল্যানেট, সেভ দ্য অনলি হোম উই হ্যাভ। এরকমভাবে তোমাদের কাজ এবার যে তোমরা প্রথমে একটা লিস্ট করে নেবে যে তোমরা নিজেরা এই পরিবেশ অবনমনকে নিয়ন্ত্রণ করতে নিজেদের দৈনন্দিন জীবনে কি কি পরিবর্তন আনতে পারো বা কি কি বিষয়গুলো তোমরা করতে পারো, তার একটা লিস্ট বানাবে। তারপরেই এই যেভাবে আমি এগুলোকে লিখেছি, এরকম কোনো স্লোগান, এরকম কোনো পোস্টার, এভাবে তোমরা কিন্তু নিজেদের মতো করে যার যেরকম চিন্তাভাবনায় আসছে সেরকম বানাতে থাকবে। এবং তার সাথে সাথে সংবাদ মাধ্যমে এই পরিবেশ সংক্রান্ত যে কোনো বিষয়, সেইগুলোকে যারা তোমরা সাম্প্রতিক খবরগুলোর সাথে ওয়াকিবহাল থাকো সেই চেষ্টাটা করতে থাকবে।